তার পিছন ছাড়তে এই ৩২ বছর বয়সে এসে নিশিতাকে পাওয়ার জন্যে এক কলেজ পড়ুয়া ছেলের মতো আচরণ করছে। সে নিজের স্বভাব বদলিয়েছে, নিজের ইগোকে বলি দিয়ে পড়ে রয়েছে নিশিতার পেছনে। তাকে ছেড়ে দেওয়ার জন্য রাগে চোয়াল শক্ত করে নিল আহারাব। বিড়বিড়িয়ে বলল, বেশি বড় বড় কথা শিখে আছো তুমি। ওই মুখে আমি ভেঙে দেব, দাঁড়াও। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ, জনমানবের সারা শব্দ নেই কোথাও। দূরে মাঝে মাঝে ভয়ঙ্কর কণ্ঠে ডেকে উঠছে একটা প্যাঁচা। ঘড়ির কাঁটায় সবে 10টা 30। গ্রামে এই 10টা 30-এ যেন মধ্যরাতের সমান। আশেপাশে সব নীরব, ঘুমিয়ে পড়েছে বুঝি সবাই। শুধু ঘুমায়নি নিশিতা, বিছানায় উপুর হয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছে সে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতি বইটা। উপন্যাসের নেশা তার আগে থেকেই ছিল, এইচএসসি শেষ হওয়ার পর যেন সেই নেশা তাকে আরো ঘিরে ধরেছে। চুলগুলো তার হাত খোপা করা, ওড়নাটা বিছানার একপাশে ফেলে রাখা। দোতলা বাড়ি এই নিশিতাদের, পুরনো যুগের বিল্ডিং। বাড়িটা মূলত তার দাদার আমলে, জায়গায় জায়গায় রং উঠে গেছে অনেকটা। তবুও তার বাবা এই বাড়িটা ভাঙতে নারাজ। তার বাবার বাড়ি বলে কথা। সে যতদিন আছে এই ঘরেই নাকি কাটিয়ে যাবে তার জীবন। দোতলার একদম কোণার রুমটা নিশিতার। হঠাৎ সে শব্দ পেল কিছু একটা পড়ার। বাড়ির সবাই তো ঘুমিয়েছে, হয়তো কেউ উঠে পড়েছে। ওইদিকে আর পাত্তা দিল না, সে মনোযোগ দিল উপন্যাসের দিকে। এবার শব্দ হচ্ছে তার দরজায়। আস্তে ধীরে কেউ তার দরজায় থেমে থেমে টোকা দিচ্ছে। ভ্রু কুচকালো নিশিতা। এত রাতে আবার কে? উঠে দাঁড়ালো সে। বিছানার পাশে অবহেলিত ওড়নাটা শরীরে জড়িয়ে দরজাটা খুলে দিতেই চমকে গেল সে। আহারাব দাঁড়িয়ে আছে তার সামনে। এত রাতে এর চেয়ে চমকপ্রদ ঘটনা আর কি হতে পারে? নিশিতা গোল গোল চোখে তাকালো আহারাবের দিকে। আহারাব পাত্তা দিল না কোনো। নিশিতার পাশ কাটিয়ে গিয়ে শুয়ে পড়লো তার বিছানায়। এমন ভাব যেন এই রুম, এই বিছানা নিশিতার নয়, এগুলো সবই তার। ভরকে গেল নিশিতা, দ্রুত দরজা আটকে দিল। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। নিশিতা কটমট করে এগিয়ে এলো আহারাবের কাছে, বলল, একটু কি শান্তি দিবেন না আপনি আমাকে? এভাবে এত রাতে আমার রুমে এসেছেন কেন? আর তাছাড়া আপনি আসলেন বা কিভাবে? কোনো উত্তর দিল না আহারাব। চোখ বন্ধ করে শুয়ে আছে সে। নিশিতা আবারও বলল, কথা বলছেন না কেন? আর আমার বিছানাতেই বা এভাবে শুয়ে পড়েছেন কেন? উঠুন। উঠল না আহারাব। এবারও সে বলল না কিছুই। নিশিতার রাগ উঠছে ভীষণ। এত রাতে চোরের মতো তার বাড়িতে ঢুকে তার রুমে এসেছে, তার উপর আবার একটা কথারও জবাব দিচ্ছে না। এতে মাথা গরম হবে না কার? নিশিতা টেনে উঠাতে গেল আহারাবকে। তার হাতটা ধরতেই অবাক হলো সে। জ্বরে গা পুড়ে যাচ্ছে আহারাবের। নিশিতা ছেড়ে দিল আহারাবের হাতটা। দ্রুত তার মাথার পাশে বসলো, হাত রাখলো কপালে। সত্যিই অনেক জ্বর তার। অস্থির হয়ে পড়ল নিশিতা। মৃদু স্বরে ডাক দিল, শুনছেন? শুনছেন? আহারাব অস্ফুট স্বরে বলল। হুম। নিশিতা উঠে দাঁড়ালো। ভাগ্যিস দুপুরে পুকুরের পানিতে ভিজে একটু ঠান্ডা লেগেছে। আবার জ্বর আসে যদি সেই ভয়ে মায়ের কাছ থেকে নাপা ট্যাবলেট এনে রেখেছিল। নাপা ট্যাবলেটের পাতাটা আনলো সে। এখনই খাইয়ে দিবে আহারাবকে। তবে তার আগে জানা প্রয়োজন আহারাব কিছু খেয়েছে কিনা। নিশিতা আবারও ডাক দিল আহারাবকে। শুনছেন? হুম। খেয়েছেন কিছু? নিশিতা ভ্রু কুঁচকে তাকালো আহারাবের দিকে। এই লোক নির্ঘাত জ্বরের ঘরে ভুলভাল বকছে, তবে তাকে ঔষধটাও তো খাওয়াতে হবে। জ্বর না ছাড়লে এই জলহস্তির মতো লোকটাকে এই বাড়ি থেকে সে বের করবে কিভাবে? আর যদি বের না করতে পারে, তাহলে কাল সকালে তার কপালে শনি রবি মঙ্গল বুধ সব আছে। আর গ্রামের অশিক্ষিত কিছু মানুষ তো আছেই। তখনই নিশিতার মনে পড়লো তার মায়ের কথা। ছোটবেলায় তার মাকে তার পেট টিপে খেয়েছে কিনা পরীক্ষা করতে দেখেছে। ছোটবেলায় সে প্রায় না খেয়ে মাকে মিথ্যা বলতো যে সে খেয়েছে। তাই সত্যিটা বের করার জন্য এমন অভিনব পন্থা অবলম্বন করতো মা। আবার মাঝে মাঝে পেট দেখেই তার মা বলতো, পেট তো একদম পিঠের সাথে, তার মানে তুই খাসনি। এবার সেই অভিনব পন্থাটাই অবলম্বন করতে হবে নিশিতাকে। তবে তার জন্য সবার আগে আহারাবে টি শার্টটা উপরে তুলতে হবে। ইতস্তত লাগছে নিশিতার এভাবে একজন পরপুরুষের চিচি। কেমন কেমন যেন লাগছে তার। তবুও নিজেকে ধাতস্থ করে একটু একটু করে আহারাবের পেট থেকে টি শার্টের অংশটা টেনে তুলল। কাপা কাপা হাতে ছোঁয়ালো আহারাবের পেটে। অমনি খপ করে হাতটা ধরে ফেললো আহারাব। থতমত খেয়ে গেল নিশিতা। আহারাব পিটপিট করে নিজের চোখ দুটো একটু খুলল। দুর্বল কণ্ঠে বলল, তুমি কি আজ জুনিয়র ময়না পাখিকে আনার ব্যবস্থা করতে চাইছ? দেখো, আমি তোমার ইচ্ছের ঘোরও বিরোধিতা করছে। আমি মোটে আমাদের বিয়ের আগে জুনিয়র ময়না পাখিকে আনতে চাইছি না। পুরো জনগণ বলবে এমপি সাহেব আর দর্শ হতে পারেনি, বিয়ের আগেই কাজ ছেড়ে ফেলেছে। হতবাক নিশিতা। আহারাব এসব কি বলছে? নিশিতা বুঝতে পারছে আহারাব এসব জ্বরের ঘরে বলছে। সে অসুস্থ, কিন্তু নিশিতা তো অসুস্থ নয়। লজ্জায় তার কান দুটো যেন বন্ধ হয়ে আসছে। নিশিতা দ্রুত সরিয়ে নিল নিজের হাতটা, বলল, শুয়ে থাকুন, আমি খাবার নিয়ে আসছি। পেটে তো কিছুই নেই। আছে তো। কি? তুমি ভ্রুকুচকে তাকালো নিশিতা, বলল, শুনেছিলাম ভালোবাসার মানুষ নাকি বুকে থাকে, আর আপনি আমাকে রেখেছেন পেটে? বুকেও আছো। বুকে, পেটের, মস্তিষ্কে, পাকস্থলীতে, ফুসফুসে, আমার সর্বাঙ্গে আছো তুমি।
আজে বাজে কথা রেখে চুপ করে শুয়ে থাকুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। নিশিতা ধীর পায়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কাউকে না দেখে সোজা রান্নাঘরে ঢুকে গেল। এত রাতে কিছু রান্না তো করা যাবে না, যদি কেউ টের পেয়ে যায়। যদিও বাইরে তাদের একটা কাঁচা রান্নাঘর রয়েছে, তবে সেখানে ভয় আরো বেশি। ঘরের ভিতর তো তাও মানুষের ভয়, আর বাইরে তো ভূতের ভয়। তার উপর গ্রাম হয়, চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ বাগান আর বাগান। নিশিতা রান্নাঘরের সব জায়গায় খুঁজতে লাগলো খাবার কিছু আছে কিনা। খুঁজতে খুঁজতে একটা বয়ামে কতগুলো বিস্কিট পেল, কিন্তু এতে কি আহারাবের পেট ভরবে? হঠাৎ তার মনে পড়লো ফ্রিজের কথা। ইস, এই খাদ্যের খনিটার কথা সে ভুলে গেল কিভাবে। সবার খাওয়া শেষে মা তো বেঁচে যাওয়া ভাত আর মাছ ফ্রিজেই রেখেছিল। নিশিতা এগিয়ে গেল ফ্রিজের দিকে। ফ্রিজ থেকে ভাতের গামলার মাছের বাটি বের করলো। ভাত ছুঁয়ে দেখলো সেগুলো ঠান্ডা হয়েছে বেশ। না, এই ঠান্ডা খাবার আহারাবকে খাওয়ানো যাবে না, এমনিতেই লোকটা অসুস্থ। নিশিতা সাহস করে পাশের গ্যাসের চুলাটা জ্বালালো আস্তে ধীরে। কোনো রকমে ভাত আর মাছ গরম করে একটা প্লেটে নিল। নীরবে নিঃশব্দে চলে এলো নিজের রুমে। আহারাব চোখ বন্ধ করে শুয়ে আছে। নিশিতা দরজা আটকে প্লেট হাতে নিয়ে আহারাবের পাশে বসলো। মৃদু স্বরে ডাক দিল, শুনছেন? হুম। উঠুন, উঠে খেয়ে নিন। আহারাব চোখ খুলল, বলল, কি খাবো? ভাত খাবেন, উঠুন। ভাত আমি খাবো না। যদি তোমাকে খেতে দাও তাহলে খেতে পারি। তপ্ত নিঃশ্বাস ছাড়লো নিশিতা। আহারাবকে দেখে আস্তে ধীরে উঠে বসালো। নিজের হাতে ভাত মাখিয়ে ধরলো তার মুখের সামনে, বলল, নিন, হাঁ করুন। আহারাব আর কিছু বলল না, আস্তে ধীরে খেয়ে নিল নিশিতার হাতে। খাওয়া শেষে নিশিতা ওষুধ খাইয়ে আবারও শুইয়ে দিল আহারাবকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। জানালার ফাঁক গলিয়ে নিশিতার রুমের ভেতর এসে উকি দিচ্ছে সকালের মিষ্টি কোমল রোদ। পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে গেল নিশিতার। চোখ পিটপিট করে পাশে তাকালো, আহারাব নেই। কোথায় গেল লোকটা? কাল রাতে আহারাবের সেবা করতে করতে তার পাশে বসে বসে ঘুমিয়ে গিয়েছিল নিশিতা। তবে কি আহারাব চলে গেছে? বিছানা থেকে নেমে দাঁড়ালো নিশিতা। কাল রাতে বিছানার উপর পড়ে থাকা উপন্যাসের বইটা সেখানেই পড়ে রয়েছে, বিভিন্ন ঝামেলায় সরানো হয়নি। নিশিতার হাতে ধরলো বইটি। তখনই নজরে এলো বইয়ের মধ্যে ভাঁজ করে রাখা একটা কাগজ। নিশিতা বইয়ের ভিতর থেকে বের করলো কাগজটা। ভাঁজ খুলে চোখ বোলাতে লাগলো সেটাতে। ময়না পাখি, জানো ঘুমন্ত অবস্থায় তোমাকে কি ভীষণ মায়াবী লাগে। মনে হয় যেন আমার বুকের মধ্যে লুকিয়ে ফেলে তোমায়। আমি কিন্তু তোমার অনুমতি না নিয়েই তোমার কপালে, চোখে, নাকে চুমু খেয়েছে। কি করব বলো? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। প্রেমে পড়েছি 32 বছর বয়সে একজন সুপুরুষও বাচ্চা হয়েছে। তা আমি তোমায় দেখে বুঝতে পারছি। তবে তোমার ঠোঁটে কিন্তু আমি চুমু খাইনি, তবে খাবো। একদম চাপটে ধরে তোমার নিজের সাথে মিশিয়ে গভীরভাবে তোমার চুমু খাবো। নিশিতা গোল গোল চোখে তাকালো চারিদিকে। ঢোক গিলল একটা। এই লোকটা চলে গেছে ঠিকই, কিন্তু তার জ্বালানোর অস্ত্র রেখে গেছে এই চিঠিতে। ছি ছি ছি, কি সব রেখে গেছে। লজ্জা যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে নিশিতাকে। তার উপর সে নাকি আবার নিশিতার কপালে, চোখে না কিছু মুখে গেছে। তার অনুমতি ছাড়া তার রুমে ঢুকে তারই ঘুমের সুযোগ নিয়ে তাকে চুমু খেয়ে গেল লোকটা। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? এবার আহারাবকে হাতের কাছে পেলে নিশিতা যে কি করবে তা শুধু একবার পেয়েই নিক। লোকটা দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। ঢাকায় ফিরেছে নিশিতা। ভর্তি কোচিং শুরু হয়ে গেছে তার। এখন যতদিন বাড়িতে বসে বসে কাটাবে ততদিনই লস তার। তাই একটু তাড়াতাড়ি ফিরে এসেছে সে। আশরাফ সাহেব আগেই তাকে ভর্তি করে রেখেছিল একটা কোচিং সেন্টারে। বাসা থেকে বেশি দূরে নয় সেন্টারটা। এই বাসা থেকে 9-10 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় কোচিং সেন্টারে। আজ নিশিতার প্রথম কোচিং। হলুদ একটা সালোয়ার কামিজ জড়িয়েছে শরীরে, কানে ছোট ছোট হলুদ টপ, মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনী। লম্বা চুলগুলো বেনি করে মাথায় চাপিয়েছে হলুদ ওড়নাটা। কোচিংয়ে আসার সময় লীনা এসেছে তার সাথে, যদিও আবার চলে গেছে দিয়েই। এখানকার মোটামুটি অনেকটাই পরিচিত নিশিতার। কোচিংয়ের ছাত্রছাত্রীরা অনেকেই তার ক্লাসমেট, পরিচিত তার। তাই সবার সাথে মানিয়ে নিতে সময় লাগলো না তার। একে একে কোচিংয়ের সব ক্লাসগুলো প্রায় শেষ। এখন শুধু একটা ক্লাসই বাকি। স্যারের আসতে একটু দেরি হচ্ছে। নিশিতা বিরক্ত বেশ বিষয়টা নিয়ে। আজ প্রথম সে ক্লাসে এলো, আর আজই নাকি স্যার দেরি করে আসছে ক্লাসে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়েছে তার। তখনই হন্তদন্ত হয়ে ক্লাসে ঢুকে এলো এক সুদর্শন যুবক। এসেই বলল, সরি স্টুডেন্ট, সরি ফর লেট। কথাটা বলতে বলতেই থেমে গেল যুবকটা। নিশিতার দিকে তাকিয়ে আছে সে, দৃষ্টিতে তার মুগ্ধতা। নিশিতাও তাকালো যুবকটির দিকে। চোখাচোখি হয়ে গেল দুজনার। চোখ নামিয়ে নিল সেই সুদর্শন যুবক। শান্ত কণ্ঠে বলল, নতুন তুমি? নিশিতা দাঁড়িয়ে গেল, বলল, হুম। দাঁড়াতে হবে না, বসো। নাম কি তোমার? নিশিতা বসলো না, দাঁড়িয়েই বলল। নিশিতা। যুবকটি মুচকি হাসলো, বলল, আমি তাওশিফ, তোমাদের ইংরেজি শিক্ষক।
নিশিতা কিছু বলল না, শুধু একটু সৌজন্যমূলক হাসি দিয়ে বসে পড়ল। ক্লাস শেষ হতে বই খাতা গুছিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল সে। রাস্তার ফুটপাত ধরে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। তখনই পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। থমকে দাঁড়ালো নিশিতা। পিছনে ঘুরে তাকাতে চোখে পড়ল তৌসিফের হাস্যোজ্জ্বল চেহারা। নিশিতা আবার সৌজন্যসূচক হাসলো, নম্র কণ্ঠে বলল, জি স্যার, ডাকছিলেন? হ্যাঁ, তোমার বাড়ি এইদিকেই। হুম। ওহ, আমার বাসাও এইদিকে, চলো যাওয়া যাক। আপনি আমার সাথে যাবেন? হুম, কোনো সমস্যা? না, সমস্যা কি থাকবে, চলুন। নিশিতা হাঁটা ধরলো, তবে আগের থেকে একটু জোরে পা চালাচ্ছে। তাওসিফও নিশিতার পায়ের সাথে মিলিয়েই পা চালাচ্ছে। তা তোমার বাসাটা কোথায়? তাওসিফের প্রশ্নের উত্তরে নিশিতা বলল, এই তো সামনের মোড়েই। ও আশরাফ আঙ্কেলের বাড়িটা না তো? হ্যাঁ, ওটাই। আপনি চিনেন ফুফাকে? ওনার বিল্ডিং এর 2 বিল্ডিং পরেই আমাদের বিল্ডিং। ও, কথা বলতে বলতে নিশিতার বাসা চলে এলো। তাওসিফকে বিদায় দিয়ে গেট ঠেলে সে ঢুকলো বাড়ির ভেতরে। গুটি গুটি পায়ে চলে গেল নিজের রুমে। ব্যাগটা টেবিলের এক কোণে রেখে একা এলিয়ে দিল বিছানায়। তখনই রুমে ঢুকলো লীনা, হাতে তার একটা মোবাইলের বাক্স। লীনাকে দেখে বিছানায় উঠে বসলো নিশিতা। বলল, কিছু বলবে আপু? লীনা মোবাইলটা এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, নে ধর, এটা তোর। নিশিতা ভ্রু কুঁচকে তাকালো লীনার দিকে, বলল, আমার মানে? বড় হয়েছিস, এখন 2 দিন পর ইউনিভার্সিটিতে যাবে। এখন একটা মোবাইল প্রয়োজন, তাই কিনে আনলাম। কতদিন আর সেকেলে মেয়ের মানুষদের মতো ঘুরে বেড়াবি? নিশিতা সন্দেহ প্রকাশ করলো, সন্দিহান কণ্ঠে বলল। তুমি কিনেছ? মেকি হাসলো লীনা, বলল, হ্যাঁ, বাবার কাছ থেকে টাকা নিয়ে। আশরাফ সাহেবের কথা শুনে আর কিছু বলল না নিশিতা। হয়তো লীনা সত্যিই বলছে, আশরাফ সাহেব তাকে ভালোবাসে ভীষণ, কিনে দিলেও দিতে পারে। লীনা আর দাঁড়ালো না, মোবাইলটা নিশিতার হাতে দিয়ে চলে গেল। নিশিতা দেখতে লাগলো মোবাইলটা উল্টে পাল্টে। মোবাইলের দাম সম্পর্কে তার তেমন জ্ঞান নেই, তাই দামটা ঠিক আন্দাজ করতে পারছে না সে। নিশিতা মোবাইলের পাওয়ার বাটন টিপে দিল। তখনই মোবাইলের লক স্ক্রিনে ভেসে উঠছে আহারাবের একটা ছবি, বেশ স্টাইলিশ পাঞ্জাবি পরা ছবিটি। নিশিতা আঙ্গুল দিয়ে একটানে খুলে ফেললো লকটা। মোবাইলে এমনি সাধারণ লক করা ছিল। মোবাইলটা খুলতেই তার সামনে ভেসে উঠল আহারাব আর তার একটা ছবি, যেখানে সে ঘুমিয়ে আছে আহারাবের হাতের উপর। নিশিতা ভালো করে লক্ষ্য করলো, এ তো গ্রামের বাড়িতে তার রুম। তার মানে এই ছবি সেদিন রাতের। আর এই মোবাইল আশরাফ সাহেব নয়, তাকে আহারাব দিয়েছে। এই মোবাইল কিছুতে সে নিজের কাছে রাখবে না। কেন রাখবে সে নিজের কাছে, তাও আহারাবের দেওয়া মোবাইল? নিশিতা উঠে দাঁড়ালো, মোবাইলটা আবারও লিনার কাছে দিয়ে আসবে। তখনই মোবাইলে মেসেজ এলো একটা, একমাত্র জামাই নামে সেভ করা নাম্বারটা। নিশিতা মেসেজের উপর ক্লিক করে ঢুকলো মেসেজ বক্সে। পড়লো সে মেসেজটা। প্রথমে আহারাবের ঠান্ডা মাথার হুমকি, ভুলেও মোবাইল ফেরতের চিন্তাও করো না। আমাকে রাগিও না ময়না পাখি। এমনিতে আজ নাকি কোনো ছেলের সাথে হেঁটে বাড়ি ফিরেছ। শোনোনি আমার কথা। মাথাটা আমার 360 ডিগ্রিতে গরম হয়ে আছে। এরপর আরও রাগালে বিষয়টা কিন্তু তোমার জন্যই খারাপ হবে। নিশিতা দমলো না, সে ভয় পায় নাকি আহারাবকে। আবারও পা বাড়ালো লিনার রুমের দিকে। তখনই আবার মোবাইলে টুং করে মেসেজ এলো আহারাবের। এবার সে লিখেছে, আমি জানি তুমি আমার কথা শুনবে না। তুমি তো 1 নম্বরের ঘাটতার এক মহিলা। ঘাড়ের রগ একটা ব্যাকা হয়ে আছে। যাও, লিনার কাছে ফেরত দিয়ে এসো মোবাইলটা। তারপর আমি রোজ রাতে লিনাকে কল করব। তার ঘুম ভাঙিয়ে তোমার রুমে মোবাইল নিয়ে পাঠাবো। সে তোমাকে মোবাইল দিয়ে আসবে। তারপর তার সামনে আমরা জুনিয়র ময়না পাখিকে আনার প্ল্যানিং করব। বেশ হবে কিন্তু বিষয়টা, তাই না? এবার দমে গেল নিশিতা, বসে পড়ল বিছানায়। আসলে নিশিতা এখন যদি মোবাইল ফেরত দিয়ে আসে, তবে এই লোক এই কাজই করবে। আর বর্তমানে সে যেমন লাগামহীন ঠোঁটকাটা অসভ্য হয়েছে, তাতে লিনার সামনে তার মানিজ্জত বেঁচে থাকবে না কিছুই। নিশিতা একটু সময় থম মেরে বসে থাকলো, অতঃপর কল লাগালো আহারাবের নাম্বারে। আহারাব ধরল না কলটা। কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল কলটা। কল কাটার সাথে সাথেই মেসেজ এলো আহারাবের। ব্যস্ত হচ্ছে আমি ময়না পাখি, ফ্রি হয়ে কল দিচ্ছি আমি। সময় অতিবাহিত হচ্ছে নিজের মতো করে। কাল রাতে আহারাব কল করেছিল নিশিতাকে, তবে কল ধরতে পারেনি সে। কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নিশিতা সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছে, কোচিংয়ে যাবে। গেট খুলে বেরিয়ে দেখলো তাওসিফকে দাঁড়িয়ে আছে সে। নিশিতাকে দেখেই হাসি দিয়ে এগিয়ে এলো, বলল, কোচিংয়ে যাচ্ছ? নিশিতা সৌজন্য সূচক হাসলো, বলল, হ্যাঁ। ও, আমিও সেখানে যাচ্ছি, চলো একসাথে যাই। নিশিতা আবার একটু হেসে সামনে হাঁটা ধরলো। গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। এক পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। এমন গায়ে পড়া লোক একদম দেখতে পারে না নিশিতা। আর তার ভাগ্যে কেন সবসময় এমন গায়ে পড়া লোক জোটে? অসহ্যকর পরিস্থিতি একটা। একটু হেঁটে নিশিতা পৌঁছে গেল কোচিংয়ে। ঢুকে গেল সে ক্লাসরুমে। আর তাওসিফ চলে গেল স্যারদের বসার রুমে। বেলা 11টা গড়িয়েছে। কোচিংয়ে ক্লাস হচ্ছে ভালোভাবেই। ঠিক তখনই
সেখানে এসে থামলো 2-3টা গাড়ি, হয়তো কোনো বড় লোক এসেছে। কোচিং এর ক্লাস থেকে উকি ঝুঁকি মেরে ছেলেমেয়েরা দেখছে কে এলো। প্রথম গাড়ি থেকে নেমে এলো কয়েকজন তরুণ, পরের গাড়ির সামনে থেকে নেমে এলো জিসান। দ্রুত খুলে দিল পিছনের দরজাটাও। বেরিয়ে এলো আহারাব। কফি কালারের একটা শার্ট, শার্ট বেঁধে রয়েছে আহারাবের শক্তপোক্ত শরীরে। টপ বোতাম দুটো খোলা, হাত দুটো কোনোই অবধি ফোল্ড করা। আহারাব ভ্রুকুচকে তাকালো এদিক ওদিক, তারপর দলবল নিয়ে ঢুকে গেল স্যারদের বসার রুমে। আহারাবকে দেখে দাঁড়িয়ে গেল সবাই। কোচিং এর প্রধান এগিয়ে এলো, বলল, এমপি সাহেব জি, এই তোরা এমপি সাহেবের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। আহারাব হাত উঠিয়ে থামিয়ে দিল তাকে। এগিয়ে গেল তাওসিফের দিকে, সেও সবার সাথে আহারাবকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল। আহারাব একটু ঝুঁকে গেল তার দিকে, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আমার সম্পত্তির দিকে নজর দিলে সে চোখ কিন্তু আমি রাখি না। মানে শিক্ষক মানুষ এখানে আসেন, পড়াতে পড়ে চলে যাবেন। মেয়েদের জন্য তো প্রেম কেন? তাওসিফ অস্ফুট স্বরে বলল। নিশিতা, কি হাসলো আহারাব। সরে এলো তাওসিফের দিক থেকে, একটা চেয়ার টেনে আটসাট বেঁধে বসলো সে। কোচিং প্রধান ভয় পেয়ে গেছে ভীষণ। হঠাৎ আহারাবের আগমনে ভড়কে গেছে সে। কোচিং প্রধান কিছুটা ভয় নিয়েই বলল, স্যার হঠাৎ আপনি এখানে? আমাদের কোচিং এর কারো দ্বারাই কি কোনো ভুল ত্রুটি হয়েছে? আহারাব মাথা ঘুরিয়ে তাকালো তাওসিফের দিকে, বাঁকা হেসে বলল, আরে না না, আপনাদের কোচিংয়ের নামে অনেক কথাই শুনলাম, তাই সচক্ষে দেখতে এলাম এবার। ভালো কথা নাকি খারাপ? ভালোই শুনেছে। আহারাব উঠে দাঁড়ালো, বলল, আজ তাহলে আসে। একটু চা নাস্তার ব্যবস্থা করি আপনার জন্য। তার আর প্রয়োজন হবে না, যে কাজে এসেছিলাম হয়ে গেছে, আসছে এখন। আহারাব আর দাঁড়ালো না, তার দলবল নিয়ে দ্রুতই বেরিয়ে গেল। কোচিং প্রধান যেন হাফ ছেড়ে বেঁচেছে। তাওসিফ বসে আছে চুপচাপ, ভাবছে কিছু। আহারাব চুপচাপ বসে আছে গাড়িতে। না, এবার আর দেরি করা যাবে না। নিশিতার সাথে বিয়েটা এবার দ্রুতই সেরে ফেলতে হবে। আর মাত্র 15 দিন বাকি আছে নিশিতার 18 বছর হতে। তার আগে কথা বলে রাখতে হবে। এদিকে নিশিতা তার ভালোবাসা গ্রহণ করছে না, আর ওদিক পাবলিক বেরিয়ে আসছে তার ভালোবাসা গ্রহণ লাগাতে। এভাবে আর কতদিন চলবে? এভাবে ফেলে রাখতে রাখতে শেষ পর্যন্ত যদি নিশিতাকে হারিয়ে ফেলে আহারাব। কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল তার। না না, এভাবে আর ফেলে রাখা যাবে না। তাছাড়া নিশিতা তার ভালোবাসা মেনে নিতেও তাহলে একটা কথা ছিল। এক প্রকার ঝুলে আছে সে। নিশিতাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় আহারাব। যা করার শীঘ্রই করতে হবে। দিন 2 কেটে গেল এভাবে। হঠাৎ করে নিশিতার বাবা মা গ্রাম থেকে আবারও শহরে এলো। নিশিতার জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছে, দেখতে আসবে তাকে, তাই তারা চলে এসেছে। এবারের প্রস্তাবটাও এনেছে আশরাফ সাহেবই। ছেলে নাকি যথেষ্ট ভালো, ভালো প্রস্তাব পেলে কোনো বাবা মাই হাতছাড়া করতে চায় না। নিশিতা জানতো না এসবের কিছুই। শুধু নিশিতা নয়, বাড়ির ছোটরাও, লিনাও জানতো না কিছুই। নিশিতার বাবা মা শহরে আসার পরই জানতে পেরেছে তারা। নিশিতা সবটা জানার পরেও বলেনি কিছুই, শুধুমাত্র 2টা দীর্ঘশ্বাস ফেলেছে। তার বাবা মা এর আগের বারও তার মতামত জানতে চায়নি, এবারও নয়। ঠিক আগের বারের মতোই তাদের মতামত চাপিয়ে দিচ্ছে নিশিতার উপর। নিশিতা নিজের রুমের দরজাটা আটকে দিল, ধীর পায়ে হেঁটে গেল জানালার কাছে। এখানকার জানালা গ্রামের মতো নয়। এই জানালার বাইরে বিস্তৃত প্রকৃতি নেই যাদের কাছে সে মন খারাপের কথা বলতে পারে। এই জানালার বাইরে আবার আরেকটা বিল্ডিং, 2 বিল্ডিং এর মাঝে সরু গলি, যাতে ময়লা আবর্জনা থাকে ভরপুর। মাছিগুলো ভনভন করে উঠতে থাকে সেই আবর্জনার উপরে। জানালার পাশ থেকে সরে এলো নিশিতা, হাঁটু মুড়ে বসলো বিছানায়। আহারাবকে খুব মনে পড়ছে তার। হাজারো অভিমান, অভিযোগ, রাগ, ক্ষোভ থাকলেও তার প্রতিটা ভালোবাসা রয়েছে। তাকেই তো সে তার কিশোরী মনে প্রথম জায়গা দিয়েছিল, মেনে নিয়েছিল স্বামী হিসেবে। তার ভালোবাসা এত ঠুনকো নয় যে এই আছে তো এই নেই। হয়তো রাগ অভিমানের নিচে চাপা পড়ে গেছে ভালোবাসাটা। তবে তার মনে যে আহারাবের জন্য ভালোবাসা নেই সেটা বললে একদম ভুল হবে। আচ্ছা, তাকে দেখতে আসার বিষয়টা কি আহারাবকে জানাবে? মোবাইলটা হাতে নিল নিশিতা। তাচ্ছিল্যের হাসি এসে আবারও রেখে দিল আগের স্থানে। যাকে তার নিজের জন্মদাতা জন্মদাত্রী বুঝলো না, তাকে বাইরের একজন বুঝবে কি? তাছাড়া সেও তো তাকে ঠকিয়েছিল, ভেঙে খান খান করে দিয়েছিল তার ছোট্ট মনটাকে। তার জীবনটার সাথে সেও তো কম খেলা করেনি। গ্রাম ছেড়ে, নিজের পরিবার ছেড়ে আছে এত দূরে, তাও তো তার জন্যে। নিশিতা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মন টিকছে না তার কোথাও। ধীর পায়ে হেঁটে গেল বালির খাঁচাটার কাছে, বলল, আমার ভাগ্যটা এমন কেন বালি? বালি কিছুই বলল না। খাঁচার নিচে কিছু শস্য দানা টুকরে খাচ্ছে সে। নিশিতা মলিন হাসলো, বলল, আমি কি মানুষ বালি? আমার মতামতের কোনো মূল্য কি নেই রে? বালি এবারও কিছু বলল না। নিশিতা দীর্ঘশ্বাস ফেললো, বলল, খারাপ মানুষ কেউ কারো পাশে থাকে না। এই যেমন তুইও আমার কথাগুলোতে এখন বিরক্ত হচ্ছিস। লিনা কলের উপর কল করে যাচ্ছে আহারাবকে, কিন্তু কল ধরছে না সে। সে যতদূর শুনেছে ছেলে নাকি আগেই নিশিতাকে দেখেছে এবং পছন্দ করেছে। এখন শুধু একটা আনুষ্ঠানিকভাবে দেখে আংটি পরিয়ে যাবে।
লিনার মেজাজ গরম হচ্ছে ভীষণ। এমনি সময় তো কল দিয়ে দিয়ে নিশিতা নিশিতা বলে মাথা খায়, আর এখন একটা জরুরি সময়, তার কোনো খোঁজ খবর নেই। যাওয়াটা পাল্টে নিল লিনা, হাতে পার্স ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। সে যেভাবেই হোক আহারাবের কাছে পৌঁছে দিতে হবে কথাটা। দরকার হয় আহারাবের অফিসে যাবে সে। প্রায় ঘন্টাখানেক পর লিনা হন্তদন্ত হয়ে ঢুকলো একটা বড় বিল্ডিং এ। এই বিল্ডিং এর 5 তলাতেই আহারাবের অফিস। এত সিঁড়ি সে কিছুতে পায়ে হেঁটে পেরোতে পারবে না, তাছাড়া সেই সময়ও তার নেই। লিনা দ্রুত ঢুকে পড়ল লিফটে। লিফট বন্ধ হতে যাবে ঠিক তখনই সেখানে ঢুকলো জিসান, হাতে তার একটা কোকের ক্যান। পুরো লিফটে শুধুমাত্র তারা দুজন। লিনা অন্যদিকে ফিরে আছে, জিসান আড়ে আড়ে তাকাচ্ছে তার দিকে। একটু পরই হঠাৎ একটা ঝাঁকি দিয়ে থেমে গেল লিফট। লিনা লাফিয়ে উঠল, সে ভয় পেয়ে গেছে ভীষণ। লিফটের সিঁড়ির কাছে গেল, লিফটের দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করতে গেল। পিছন থেকে জিসান শান্ত কণ্ঠে বলল, বিদ্যুতের সমস্যার জন্য এমন মাঝে মাঝে হয়, ভয় পাবেন না আপনি। লিনা তাকালো জিসানের দিকে, নিজের অবস্থান দেখে লজ্জা পেল। সে চুপচাপ নিজের স্থানে দাঁড়ালো। এটাই বুঝি অপেক্ষা করছিল লিনার জন্যে। পৃথিবীর সকল খারাপ পরিস্থিতি বুঝি আজ তার জন্যই অপেক্ষা করছিল। ভীষণ লজ্জাও লাগছে, তার সাথে নিজের উপর রাগও হচ্ছে ভীষণ। লিনা এক পায়ের উপর আরেক পা চেপে দাঁড়িয়ে আছে ভীষণ কষ্টে, পা দুটো তার মৃদু কাঁপছে। জিসান অস্থির হয়ে উঠল, বলল। অসুস্থ লাগছে আপনার? কি হয়েছে? লিনা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, প্রকৃতি ডাক দিয়েছে। বড়টা নাকি ছোটটা? ছোটটা। জিসান হাতের কোকের ক্যানটা এগিয়ে দিল, বলল। এটাই সেরে ফেলুন। লিনা হতবাক, চরম হতবাক, তার সাথে রাগও লাগছে ভীষণ। দাঁতে দাঁত চেপে হাতের পাশটা ব্যাগটা দেখিয়ে বলল। আর একটা কথা বললে এটা দিয়ে এখানে মাথা ফাটিয়ে দেব। জিসান সরল মুখভঙ্গি করে বলল। বারে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি তো আপনার জন্যই। একদম চুপ, আর একটা কথাও শুনতে চাচ্ছি না আমি। হাদারাম কোথাকার। আপনি আমাকে হাতারাম বললেন? হাদারামকে হাদারাম বলবো না তো কি বলবো? দেখুন, আপনি কিন্তু আমাকে এখন অপমান করছেন। আমি আপনার কথা ভেবেই আমি ওটা বলেছি। আমার কথা এত ভাবতে কে বলেছে আপনাকে? কেউ বলেন এটা মানবতা। লিনা মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু তার আগে লিফটের দরজা খুলে গেল। সে আর 1 মিনিট সময়ও ব্যয় করলো না, দৌড়ে বেরিয়ে গেল লিফট থেকে। জিসানের সাথে ঝগড়া থেকে এখন তার কাছে প্রকৃতির ডাক বেশি জরুরি। সব কাজ শেষে একদম ফিটফাট হয়ে আহারাবের রুমে ঢুকলো লিনা। দরজা খুলে ভিতরে ঢুকতে আহারাবের পাশে চোখে পড়লো জিসানকে। তেতে উঠলো লিনা, দাঁত কিরমির করে জিজ্ঞাসা করলো। এই হাদারামটা এখানে কি করছে? আমি মোটেও হাতারাম নই। মুখ সামলে কথা বলবেন নেকারানি। কি বললেন? আমি ন্যাকারানি? তা নয়তো কি? লিফটের দরজাটা বন্ধ হতে কি নেকামোটে না শুরু করলেন? ও, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই। কিন্তু আপনি কি করলেন? ছি ছি, বলতেও আমার লজ্জা লাগছে। লজ্জা লাগলে বলবেন না। আমি কি আপনাকে বলতে বলেছি নাকি? আহারাব একবার জিসানের দিকে তাকালো, একবার লিনার দিকে। এত বছর ধরে জিসান তার সাথে আছে, কখনো সে দেখেনি জিসানকে এভাবে ঝগড়া করতে। কিন্তু এদের ঝগড়ায় কানে তালা লেগে যাচ্ছে আহারাবের। সে বিরক্ত হচ্ছে বেশ। এভাবে এ দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বাচ্চাদের মতো ঝগড়া করে, তাহলে বিরক্ত হবে নাকি? আহারাব ধমকে উঠল, বলল। থামবি তোরা? ধমক শুনে চুপ হয়ে গেল দুজনে। আহারাব শান্ত দৃষ্টিতে তাকালো লিনার দিকে, বলল। হঠাৎ আমার অফিসে কেন? কাজকে? লিনা নিজেকে ধাতস্থ করলো, বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল। নিশিতাকে দেখতে আসছে কাল। আহারাব তবুও শান্ত, ভাবলে সে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো। কারা দেখতে আসছে? তা জানি না, তবে তুমি কিছু না করলে হয়তো বিয়েটা হয়ে যাবে। আহারাব গম্ভীর কণ্ঠে বলল। রাতের বাড়ির দরজাটা খোলা রাখিস। কেন? আহারাব তাকালো লিনার দিকে, ভয়ঙ্কর সেই দৃষ্টি। কেঁপে উঠল লিনা, আমতা আমতা করে বলল। ঠিক আছে, খোলা রাখবো। রাতের আধারে ছেয়ে গেছে চারপাশটা, ব্যস্ত শহরটাও নিস্তব্ধ নীরব। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে ইতিমধ্যে। শুধু জেগে আছে বোধহয় নিশিতা একাই। বসে বসে নিজের দুঃখ বিলাস করছে সে। তার 2 চোখে আজ যেন ঘুম নেই একটু। ভীষণ একা লাগছে আজ নিজেকে। অবশ্য সে তো একাই, বড্ড একা। তার চারিপাশে হাজার মানুষ থাকতেও তার নিজের বলতে কেউই নেই। তাচ্ছিল্যের হাসি হাসলো সে। তার বাবা মাই তো তাকে কোনোদিনও বুঝলো না। সেখানে অন্যদের কাছ থেকে কিছু আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে সে। উপন্যাসের বইও পড়ছে না আজ, পড়তে ইচ্ছা করছে না তার। মনে শান্তি না থাকলে কি ভালো লাগে কিছু? হঠাৎ তার দরজায় টোকা দিল কেউ। ভ্রু কুচকালো নিশিতা। এত রাতে আবার কে এলো? হয়তো মা এসেছে, কাল মেয়েকে দেখতে আসবে। আজ মায়েদের কত ধরনের টিপস দেওয়ার থাকে মেয়েকে, যেমনটা সে আগের বার দিয়েছিল। নিশিতা উঠে দাঁড়ালো বিছানা থেকে, ধীর পায়ে দরজাটা খুলে দিল। বলিষ্ঠ এক সুপুরুষ দাঁড়িয়ে আছে তার সামনে। চমকে উঠল নিশিতা, অস্ফুট কণ্ঠে বলল। আপনি? আহারাব ভিতরে ঢুকতে ঢুকতে বলল। তো কাকে আশা করেছিলে? যে তোমাকে কাল দেখতে আসবে তাকে?
ভ্রু কুচকালো নিশিতা। এমনি মনে অশান্তির অভাব নেই, তার মধ্যে এই লোক এসে শুরু করেছে যত সব বাজে বাজে কথা। নিশিতা কপট রাগ দেখিয়ে বলল। হ্যাঁ তাই। ঝড়ের বেগে ছুটে এলো আহারাব। নিশিতার হাতটা মুচড়ে পেছনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল। কি বললে তুমি? কার জন্য অপেক্ষা করছিলে? মুখ কিন্তু একদম ভেঙে দেব। এত রাতে আমার রুমে এসেছেন এইসব গুন্ডামি করতে? দরকার হলে গুন্ডামি করবো আমি। কি ভেবেছো তুমি? তোমাকে ছেড়ে দেবো আমি? তুমি অন্যের হয়ে যাবা আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনার সাথে আমার কিছুই সম্ভব নয়। আমি সম্ভব করব। আমি আপনাকে বিয়ে করব না। আহারাব রেগে গেল ভীষণ। চোখ দুটো তার লাল বর্ণ ধারণ করেছে। সে আর একটু এগিয়ে গেল নিশিতার দিকে, একদম মুখের কাছে মুখ নিয়ে বলল। তুলে নিয়ে যাব। আমাকে এখনো চেনো না। এমপি আমি বাতাসে হইনি। একটু থেমে আবারও বলল। তুমি আমার, শুধুই আমার। অন্য কেউ যদি তোমার ছিটে ফোটাতেও ভাগ বসাতে আসে তবে মেরে দেবো তাকে। এতদিন ভালো মানুষই দেখেছ, এবার আমার খারাপ রূপটাও দেখবে। যে ভালো মানুষেতে আমার তোমাকে হারাতে হবে, কি দরকার সে ভালো মানুষের? কি বলতে চাইছেন আপনি? সে কালই দেখবে। নিশিতার হাত ছেড়ে দিল আহারাব, তারপর আলতোভাবে আগলে নিল তাকে, বলল। শোনো, কাল একদম সাজবে না, শাড়ি তো পরবেই না। সবার কথা মতো শাড়ি পরে ঢ্যাংনা করে পাত্রপক্ষের সামনে গিয়ে বসবে না, সাবধান। তোমাকে শাড়িতে দেখার অধিকার শুধুমাত্র আমার, বুঝছো? শুধুমাত্র আমার। কথাটুকু বলেই আহারাব পা বাড়ালো দরজার দিকে, চলে যাবে হয়তো। নিশিতা পেছন থেকে বলল। পরবো, 100 বার পরবো। কি করবেন আপনি? থমকে দাঁড়ালো আহারাব, পিছনে ফিরে তাকালো নিশিতার দিকে, ধীর পায়ে হেঁটে গেল বালির খাঁচার কাছে। বাঁকা হেসে খাঁচাটা হাতে নিয়ে নিল আহারাব, ঢোক গিলল। নিশিতা বলল। বালিকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো উত্তর দিল না আহারাব। খাঁচাটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। তার পিছু পিছুই দৌড়ে এলো নিশিতা, তবে ধরতে পারল না আহারাবকে। অন্ধকারে নিমিষেই হারিয়ে গেছে সে। রাতের আধার কেটে ভোর হয়েছে, ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে গাড়িগুলো চলছে ধোঁয়া উড়িয়ে। সকাল 10:30 নিশিতাকে দেখতে এসেছে ছেলেপক্ষ। নিচে ড্রয়িং রুমে বসে আছে তারা, সবার সাথেই কথা বলছে। লীনা এসে নিশিতাকে একবার খবর দিয়ে গেছে যে দেখতে এসেছে তাকে। সিনথিয়া বেগম একটা শাড়ি দিয়ে গেছেন মেয়েকে পরতে, যে কোনো সময় তাকে ডাকা হবে নিচে। নিশিতা ভাবলেশীন, তার কোনো সুখ দুঃখ নেই, বসে আছে চুপচাপ। সিনথিয়া বেগমের ইচ্ছে ছিল মেয়েকে গ্রামে বসে দেখাবে পাত্রপক্ষকে, তবে আকরাম মিয়ার কথায় দমে যায় সে। গ্রাম এলাকা, তার উপর আগে একবার মেয়ের বিয়ে ভেঙেছে। পাত্রপক্ষকে গ্রামে নিলে 5 জনে 5 কথা বলবে। পাত্রপক্ষের কাছে নিশিতার নাম ভাঙানি দিবে, তারপর শেষে মেয়ের বিয়েটা হবে না। সিনথিয়া বেগম হাতে হাতে কাজ করে দিচ্ছে লামিয়া বেগমের। হঠাৎ আয়েশা বেগম এলেন, সিনথিয়া বেগমকে তাড়া দিয়ে বললেন। আপনি দেখুন গিয়ে নিশিতা তৈরি হয়েছে কি না। এখনো তৈরি না হলে তৈরি করুন, হাতে সময় নেই তো। লামিয়া বেগম সায় দিল আয়েশা বেগমের কথায়। সিনথিয়া বেগমের বেশ ভালো লাগে আয়েশা বেগমের। মহিলা বেশ মিশুক, কোনো অহংকার নেই তার মধ্যে, সবার সাথে খুব সহজে মিশে কেমন আপন হয়ে যায়। খুব ইচ্ছে ছিল তার ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয়তা করবে তার সাথে, কিন্তু ছেলেই তো রাজি হলো না। দীর্ঘশ্বাস ফেললো সিনথিয়া বেগম, পা বাড়ালো নিশিতার ঘরের দিকে। দরজা ঠেলে নিশিতার রুমে ঢুকলো সিনথিয়া বেগম। নিশিতা তৈরি হয়নি এখনো, চুপচাপ বসে আছে বিছানার এক কোণে। সিনথিয়া বেগম তাড়া দিলেন নিশিতাকে, বললেন। কি হলো, এখনো তৈরি হসনি? ওদিকে ডাক পড়লো বলে। নিশিতা একবার তাকালো মায়ের দিকে, অতঃপর কাট কাট কণ্ঠে বলল। না আমি ছেলেপক্ষের সামনে যাচ্ছি আজ, আর না আমার বিয়ে করছি। চমকে উঠল সিনথিয়া বেগম, কলিজার মধ্যে যেন তার মোচড় মারল। বলল। কে সব বলছিস, মাথা ঠিক আছে তো তোর? নিচে ছেলেপক্ষে এসে বসে আছে আর তুই এখন বলছিস ছেলেপক্ষের সামনে যাবি না? তো আগে কিভাবে বলবো তোমাদের? আগে তোমরা এইসব নিয়ে কিছু বলেছো আমাকে? একটা বারও জানতে চেয়েছো আমার মতামত? তেতে উঠলেন সিনথিয়া বেগম, বললেন। তোর আবার মতামত কিসের? শহরে উঠে এখন আবার মতামত জ্বালিয়ে গেছে। আমাদের বাবা মা আমাদেরকে যখন যেখানে বিয়ে ঠিক করেছে সেখানেই করেছি। বিয়ের আগে তোর বাবার সাথে আমার দেখা পর্যন্ত করতে দেয়নি। এর জন্যই তো সারা জীবন বাবার পায়ের নিচেই থেকেছো। সংসারে কখনো তোমার কোনো মতামত জানতে চাওয়া হয়নি। সারাদিন রান্না করেছো আর ঘরের কাজ করেছো, আর তো কোনো মর্যাদা পাওনি। মুখে মুখে তর্ক করিস, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। দাও থাপ্পড়, মারতে মারতে মেরে ফেলো আমাকে। আগের বারও কোথা থেকে কাকে নিয়ে এসে বিয়ে ঠিক করেছিলে, আমার কোনো মতামত নাওনি আমার। এবারও তাই করছো তোমরা। একবার আমার জীবনটা শেষ করে শান্তি পাওনি তোমরা, এখন আবার উঠে পড়ে লেগেছো নিজেকে যতটুকু গুছিয়ে নিয়েছি সেটা শেষ করে আমাকে নিঃস্ব করে দিতে।
একটু দমলো সিনথিয়া বেগম। সত্যি আগের বার ঠিক করেনি তারা। তাদের একটা ভুলের কারণে মেয়েটাকে কম কষ্ট সইতে হয়নি। মেয়েটার তো সেখানে কোনো ভুল ছিল না। সিনথিয়া বেগম বসলেন নিশিতার পাশে, মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। তাছাড়া দেখা গেল তোর আর বিয়ে হচ্ছে না, মেয়ে বড় হলো, এমন 2-4টা প্রস্তাব আসবে, দেখতে আসবে, আবার তাদের দেখাতে হবে। দুই দুইয়ে দিয়ে মিলে গেলে তারপর তো বিয়ে। আমি কিছুতেই আজ ছেলেপক্ষের সামনে যাব না। দেখ, ছেলেপক্ষ এসে বসে আছে, এই সময় যদি আমরা বলি মেয়ে আমরা দেখা করতে পারবো না, তাহলে আমাদের মান সম্মান থাকবে? তাড়াতাড়ি তৈরি হয়ে ছেলের পক্ষের সামনে চল, তারপর তারা চলে গেলে আমি না হয় তোর বাবার সাথে কথা বলবো। নিশিতা তবুও উঠল না, ঠায় বসে রইল। সিনথিয়া বেগম টেনে টুনে তুলে শাড়ি পরিয়ে দিলেন, চুলগুলো খোপা করে মাথায় ঘোমটা দিয়ে দিলেন। মুখে নেই কোনো কৃত্রিম সাজগোজ, নেই কোনো ভারী মেকআপ। নিশিতার এক হাত ধরে নিচে নামিয়ে আনলেন সিনথিয়া বেগম। জামরঙা শাড়িটা তার ফর্সা শরীরে বেশ মানিয়েছে, মাথায় ঘোমটা দেওয়ায় একদম বউ বউ লাগছে। নিশিতাকে বসানো হলে পাত্রের সামনে সোফায়। পাত্র ও পাশ থেকে কেউ একজন পাত্রকে বলল। কি মেয়ে পছন্দ হয়েছে? পাত্র উত্তর দিল। আমার তো আগেই দেখা, এখন তোমরা দেখো। পাত্রের কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা লাগলো নিশিতার। চোখ তুলে তাকালো সে, সামনে তাকাতেই চমকে গেল নিশিতা। পাত্রের আসনে বসে আছে তাওসিফ, তবে তাকে দেখতে আসা পাত্র তাওসিফ। নিশিতার সন্দেহটাই তাহলে ঠিক। আগে থেকে এই লোককে তার সুবিধার মনে হয়নি, কেমন গায়ে পড়া স্বভাবের। তবে এভাবে যে একদম বিয়ের প্রস্তাব দিয়ে বসবে সে কথা একবারের জন্য ভাবেনি নিশিতা। নিশিতা তো ইচ্ছে করছে এখনই এখান থেকে উঠে যেতে, কিন্তু মান সম্মানের কথা ভেবে উঠেও যেতে পারছে না। দেখা দেখি শেষ পর্যায়ে তাওসিফের বাবা সাজ্জাদ হোসেন বলেন, মেয়ে আমাদের ভারী পছন্দ হয়েছে। এখন আপনাদের মত থাকলে আমরা সামনে দিকে এগোতে পারি। আকরাম মিয়া হেসে উত্তর দিল, আপনাদের সবকিছু তো আমাদের আগে থেকেই দেখা। আপনাদের সাথে আত্মীয় করতে পারাটা তো আমাদের সৌভাগ্য। ঠিক তখনই একটা কণ্ঠস্বর শোনা গেল বাইরে থেকে, বলল, আমার বউকে কি বিয়ে করতে এসেছে? তার চাঁদ মুখখান একটু দেখি। কথাটা বলতেই বলতেই ভিতরে ঢুকলো আহরাব। ঘরমাক্ত সাদা রঙা পাঞ্জাবিটা লেপটে আছে তার শক্তপোক্ত শরীরে। হাতে তার বালি, তাকে খাঁচা থেকে বের করে হাতে নিয়েছে, এক হাতে আলতোভাবে বুলিয়ে দিচ্ছে তার মাথায়। বালিও সুন্দর চুপচাপ বসে আছে আহরাবের হাতের উপর। আহরাবকে দেখেই দাঁড়িয়ে গেল পাত্রপক্ষের সবাই। সাজ্জাদ হোসেন হেসে বললেন, আরে আপনি সাহেব না? আহরাব ভ্রু কুচকে তাকালো তাদের দিকে। তাওসিফকে দেখে সে অবাক হয়েছে বেশ। সেদিনের থ্রেড তাহলে কাজে দেয়নি না। এখন দেখা যাচ্ছে এই বেটাকে 2-4টা উত্তম মধ্যম না দিলে হচ্ছে না। আহরাব ঘাড় ঘুরিয়ে তাকালো নিশিতার দিকে। রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার। এই মেয়েকে সে শাড়ি পরতে বারণ করেছিল। এই মেয়ে কি করেছে? সুন্দরভাবে শাড়ি পরে ড্যাং ড্যাং করে পাত্রপক্ষের সামনে চলে এসেছে। নিশিতা একবার তাকালো আহরাবের দিকে, তবে তার অগ্নি দৃষ্টি নামিয়ে নিল দ্রুত। মনে হচ্ছে যেন এখনই পারলে জ্বালিয়ে দেবে নিশিতাকে। আহরাব ফিরে তাকালো সাজ্জাদ হোসেনের দিকে, অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, তো মেয়ে দেখতে এসেছেন, মেয়ের বিশেষ সব জেনে এসেছেন তো? হ্যাঁ চিনেছি। এটা জেনেছেন যে মেয়ে আমার না হওয়া বউ? মানে মনে একবার আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু মেয়ের বয়স হয়নি বলে বিয়ে ভেঙে দিয়েছিলাম। মেয়ের 18 বছর পূর্ণ হলে আমাদের বিয়ে করার কথা রয়েছে। নিশিতা অবাক চোখে তাকালো আহরাবের দিকে। কিভাবে নিজের সব দোষ ঠেকে নিল? এরাই বুঝি রাজনীতিবিদ। সাজ্জাদ হোসেন নিশিতার বাবার দিকে তাকালেন, বললেন, আপনার কাছ থেকে মোটেই এমন কিছু আশা করিনি আমি। আহরাব ঠোঁট পাকিয়ে হাসলো, বলল, অন্যদের কি বলছেন? আপনার ছেলেও তো জানে। তাকে আমি আগে এই বিষয়টা থ্রেট দিয়েছিলাম। তার বয়সে কিভাবে আপনাদের নিয়ে আমার বউকে দেখতে আসে সেটা আমার মাথায় আসছে না। আপনার ছেলের কলিজা দেখছে, ডর ভয় একদমই নেই। সাজ্জাদ হোসেন কটমট করে তাকালেন তাওসিফের দিকে। ঢোক গিলল সে। ইতিমধ্যে সে অনেক সাহসিকতার কাজ করে ফেলেছে। সাজ্জাদ হোসেন মাফ চাইলেন আহরাবের কাছে, বললেন, মাফ করবেন সাহেব, আমি কিছুই জানতাম না। ছেলেও আমার বড্ড ছেলে মানুষই, বুঝতে পারিনি, ভুল করে ফেলেছে, মাফ করবেন ওকে। অতঃপর সাজ্জাদ সাহেব তার সকল আত্মীয় স্বজন সমেত চলে গেল নিশিতার বাড়ি থেকে। সাজ্জাদ সাহেব বেরিয়ে যেতে তেতে উঠলেন আকরাম মিয়া। চড়া গলায় বললেন, এই ছেলে, কি চাও তুমি? একবার আমার মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলে শান্তি হয়নি তোমার? আবার কি চাও তুমি? আহরাব শান্তভাবে বসলো সোফায়। ভদ্রভাবে বলল, দেখুন, আমি আগেরবারে ভুল করেছি, জানি আমি। তবে এবার সত্যি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাইছি। ভালোবাসি আমি ওকে। আমি তোমার সাথে আপনার মেয়ে বিয়ে কখনোই দেব না। কেন দিবেন না? আমি আগেরবার না দেখে না চেনে আপনার মেয়ের সাথে বিয়ে ভেঙে দিয়েছিলাম বলে?
যদি তাই হয় তবে বাবা হিসেবে আপনিও তো সে একই দোষে। মানে আপনি আগেরবার বলুন আর এবার বলুন, বিয়ের ক্ষেত্রে নিজের মেয়ের মতামত নিয়েছেন একবারও? আপনার মেয়ের 18 এখনো হয়নি। আগেরবার তো এর থেকেও ছোট ছিল। আপনি কিভাবে একজন বাবা হয়ে এত ছোট একটা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন, তার দ্বিগুণ বয়সী একজন ছেলের সাথে? আপনি কখন আপনার মেয়ের কাছে জানতে চেয়েছেন সে কি চায়? কখনো চাননি। আজ আবারও আপনি আগের বারের মতো সে একই কাজ করতে চাচ্ছিলেন। আজ যদি অবশ্যই আগের বারের মতো কোনো ঘটনা ঘটতো, তখন কি করতেন আপনি? বাবা হিসেবে আপনিও কিন্তু কম দোষী নন। আমার চেয়ে আপনার দোষটা একদম নগণ্য নয়। আমার মেয়ে, তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাবা হিসেবে আমারও আছে। সে বিষয়ে তুমি বলার কি? হ্যাঁ, আছে। অবশ্যই আছে। তাই বলে কি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিবেন তার উপর? তার মতামতের কোনো মূল্য দিবেন না? হ্যাঁ, আপনার অবশ্যই নিশিতার জীবন সম্পর্কে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু তার জীবন শেষ করে দেওয়ার অধিকার নেই। আর সব বিষয়ে যদি খতিয়ে দেখতেন, তাহলে আপনি আমি সমান দোষী। আর যদি আমি মাফ না পাই, তাহলে আপনার মাফ পাওয়াটাও ন্যায়যোগ্য নয়, তাই না? কিছুটা দমে গেল আকরাম মিয়া। আহারাবের একটা কথাও মিথ্যা নয়, সে বরাবরই নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দিতে চেয়েছে মেয়ের উপর, কখনো মেয়ের মতামতের গুরুত্ব দেননি, জানতে চাননি অবধি। আকরাম মিয়া নরম কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি ভুল করছি। তবে আমার মেয়ে এবার যেটাই চাইবে সেটাই হবে। আমার মেয়ে যদি তোমাকে বিয়ে করতে চায়, তবে তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। আর যদি সে তোমাকে বিয়ে করতে না চায়, তবে সারা জীবনের জন্য ভুলে যেতে হবে আমার মেয়েকে। এবার প্রশ্নে তীর ঘুরে গেল নিশিতার দিকে। সবাই তার উত্তরের জন্য অপেক্ষা করে রয়েছে অধীর আগ্রহে। লীনা চিন্তায় দাঁত দিয়ে নখ কাটছে, কি উত্তর দিবে নিশিতা। নিশিতা একে একে সবার দিকে তাকালো, আহারাবের দিকে তাকাতেই ভরকে গেল সে। আহারাব আলতোভাবে বালির গলায় হাত বুলাচ্ছে আর ঠোঁট দুটো নাড়িয়ে কিছু বলছে। নিশিতা বোঝার চেষ্টা করছে আহারাব ঠিক কী বলছে। নিশিতা খেয়াল করলো আহারাব শব্দহীনভাবে ঠোঁট নাড়িয়ে বলছে, তোমার একটা না আর বালির গলা, তো যা বলবে ভেবে চিনতে। এখানে নিশিতার ভয় পাওয়ার কথা থাকলেও ভয় পেল না, সে উল্টো বাঁকা হাসলো এবং বলল, আমি এমপি সাহেবকে বিয়ে করতে রাজি। আহারাবের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বলল, তাহলে আমিও দেরি করতে চাইছি না, আজই বিয়েটা সেরে ফেলতে চাইছে। আশরাফ সাহেব বললেন, এখনো 18 হয়নি নিশিতার। সে আমি সামনে নেব, তুমি কাজে ডাকো। আয়েশা বেগম এগিয়ে এলেন, বললেন, এত তাড়াতাড়ি কিসের? এখন যখন সবাই রাজি, তাহলে হোক নিশিতার 18 বছর। আর তো মাত্র কয়েকটা দিন বাকি। না, আমি দেরি করতে চাইছি না। এমনি ওই মেয়ের ঘাড়ের একটা রক বাঁকা, আজ রাজি হয়েছে তো কাল মত পাল্টাতে পারে। আয়েশা বেগম কিছুটা শান্ত কণ্ঠে বলল, 18 বছর হয়নি বলেই তো আগেরবার বিয়েটা ভেঙে দিয়েছিলি। তো এখন এত তাড়া কিসের? তুমি কি এখন আবার আমাকে আগের বারের মতো ভুল করতে বলছো? আমি নিশ্চিত 18 বছর হওয়ার অপেক্ষায় থাকি, আর অন্য দিক থেকে কেউ এসে নিয়ে যাক তাকে। আমি বিয়েটা আজই করব, তাতে যাই হোক না কেন। আহরাবে জোরাজুরিতে সবাই রাজি হলো। সিদ্ধান্ত হলো সন্ধ্যার দিকে কাজী ডেকে বিয়ে পড়ানো হবে তাদের। আহরাবের খুশি আর দেখে কে, সে বালিকে খাঁচায় পরে নিশিতার কাছে দিল, অতঃপর বেরিয়ে গেল বাড়ি থেকে। ঘন্টা 2 পর জিসানকে নিয়ে ফিরে এলো আহরাব, হাতে তার বেশ কয়েকটি শপিং ব্যাগ। শপিংয়ে গিয়েছিল, আজ তার বিয়ে বলে কথা। পুরনো জামা কাপড় পরে বিয়ে করবে নাকি? খুঁজে খুঁজে নিশিতার জন্য সে শাড়ি কিনেছে বেশ কয়েকটা, তবে তার মধ্যে লাল রঙের একটা বেনারসি কিনেছে আজকে বিয়ের জন্য। যদিও আজ কোনো অনুষ্ঠান হচ্ছে না, অনুষ্ঠান ধীরে সুস্থে পরেই করা হবে, তবুও নিশিতাকে আজ লাল বেনারসিতেই দেখতে চায় সে। একটা ব্যাগ রেখে বাকি ব্যাগগুলো হাতে দিল আয়েশা বেগমের, বলল, মা, যাও, তোমার বৌমাকে তুমি মন মতো সাজিয়ে নিয়ে এসো। আয়েশা বেগম শপিং ব্যাগগুলো হাতে নিল, আহারাবের দিকে একবার তাকে নিশিতার রুমের দিকে পা বাড়ালো। লিনা সিঁড়ি দিয়ে নামলো, মাত্র নামতে চোখে পড়লো জিসানের দিকে। ভ্রু কুচকাতে কুচকাতে এগিয়ে এলো, সে বলল, এই, আপনি আমাদের বাড়িতে কি করছেন? নাচছি, দেখছেন না? কই, দেখতে তো পাচ্ছি না। চোখ থাকলে তো দেখবেন। আপনি কি বলতে চাচ্ছেন? আমি চোখে দেখি না? ঠিক তাই। আপনি কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন। বারে, আমি কখন বললাম এটা আমার বাড়ি? আপনি একা যাচ্ছে তাই আপনার সাথে কথা বলাই বেকার। তো কথা কে বলতে বলেছে? কথায় না পেরে লিনা কটমট করে তাকালো জিসানের দিকে। একটা ঢিংচি কেটে যে পথে এসেছিল সেই পথে আবার চলে গেল গটগট করে। মৃদু হাসলো জিসান। একদম ঠিক হয়েছে, সবসময় তাকে দেখলেই শুধু কথা শোনায়। তার মান-ইজ্জত বলতে কি কিছু নেই নাকি? অন্ধকার ঘনিয়ে এসেছে ধরণীর বুকে, সূর্যটা কেবলই ডুব দিয়েছে। পাখিরা ফিরছে তাদের যার যার নীড়ে, কৃত্রিম আলোয় ঝলমল করছে পুরো শহর।
আশরাফ সাহেব কাজী ডেকে এনেছেন বাড়িতে। আকরাম মিয়াও তার পরিচিত কয়েকজনকে বলেছেন। তার ভাইরা আগে থেকেই চলে এসেছিল শহরে। আহরাব নতুন পাঞ্জাবি গায়ে জড়িয়ে বসে আছে চুপচাপ। বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, নিশিতা এখনো আসছে না কেন? লিনাকে সেই কখন পাঠিয়েছে নিশিতাকে আনার জন্যে? দুজন আর কাউকে দেখা যাচ্ছে না। কোথাও উধাও হয়ে গেল দুজন। মিনিটখানেক যেতেই লিনা হন্তদন্তে নিচে নামলো। হাতে তার একটা কাগজ আর বিয়ের বেনারসিটা। আহরাব ভ্রু কুচকে তাকালো তার দিকে, জিজ্ঞাসা করলো, তুই একা যে, নিশ্চিত কোথায়? আর এই বেনারসি তোর হাতে কেন? নিশ্চিত তৈরি হয়নি এখনো? লিনা অস্থির কণ্ঠে বলল, নিশিতাকে পাচ্ছি না কোথাও। ও রুমে শুধুমাত্র তোমার দেওয়া এই বেনারসিটা আর এই চিঠিটা পড়েছিল। লিনা বেনারসি আর চিঠিটা এগিয়ে দিল আহরাবের দিকে। আহরাব উঠে দাঁড়ালো, কাপা কাপা হাতে ধরলো বেনারসি আর চিঠিটা। চিঠিটার ভাঁজ খুলে পড়া শুরু করলো সে। প্রিয় নাকি অপ্রিয় জানা নেই আমার। বিয়ে ছিল আজ আমাদের। আজ থেকে প্রায় 2 বছর আগেও বিয়ে ছিল আমাদের। কিন্তু সেই দিন আপনি আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। আজ আমি আপনাকে প্রত্যাখ্যান করলাম। সেদিন আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজ আপনি সেই জায়গায় দাঁড়িয়ে। তো বলুন কেমন লাগছে? সব কিছু চাইলেই কি ক্ষমা করে দেওয়া যায় এমপি সাহেব? সেদিন আপনি আমার ছোট্ট মনটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন। একটা বারও ভাবেননি আমার কথা। বিয়ে ভাঙার আগে একটা বারও ভেবে দেখেননি বিয়েটা ভেঙে দিলে কি হবে মেয়েটার? গ্রাম অঞ্চল কিভাবে সবাই দেখবে মেয়েটার বিয়ে ভাঙার ঘটনাটা? আপনার জন্য আমি অপমানিত হয়েছি, আমার বাবা মা অপমানিত হয়েছে। শুধুমাত্র আপনার জন্য আমি আমার পরিবার থেকে আজ এতদিন এতটা দূরে। আপনার জন্য গ্রামের অলিতে গলিতে বদনাম রটেছে আমার। বিনা দোষে চরিত্রহীন হয়েছি আমি। এত সহজেই মাফ করে দেব আমি আপনাকে? পারবেন ফিরিয়ে দিতে আমার 2 বছর আগের সেই সাদামাটা জীবন, যেখানে কোনো বদনাম ছিল না, ছিল না কোনো কষ্ট, দীর্ঘশ্বাস, আত্মগ্লানি? পারবেন না আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে। আর আমিও আপনাকে মাফ করতে পারবো না। চলে যাচ্ছি আমি, ভালো থাকবেন। নিজের হাঁটুর বয়সী মেয়েকে ভুলে আপনার যোগ্য কোনো মেয়েকে দেখে বিয়ে করে ঘর সংসার শুরু করুন, কাজে লাগবে। ইতি নিশিতা। শাড়িটা ধপ করে পড়ে গেল আহরাবের হাত থেকে। চারিদিকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। নিশিতা তাকে ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? সে কি হারিয়ে ফেললো নিশিতাকে? বুকের বাম পাশে সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব করছে আহরাব। চোখ দুটো লাল টকটকে হয়ে উঠেছে। ব্যাকুল কণ্ঠে আহরাব হাঁক ছাড়লো, জেসান, গাড়ি বের কর। আমার ময়না পাখি বোধহয় এখনো বেশি দূরে যেতে পারেনি। জিসান দ্রুত গাড়ি বের করলো। আহরাবও বেরিয়ে পড়লো তাতে। নিশিতার বাবা আকরাম মিয়াও ধপ করে বসে পড়লেন সোফায়। মেয়ে থেকে মোটেও তিনি এটা আশা করেননি। এবার নেওয়া হয়েছিল তো মেয়ের মতামত। সরাসরি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সে বিয়ে করতে চায় কিনা। বিয়ে না করতে চাইলে তখনই সে না বলে দিতে পারতো। তখন রাজি হয়ে এখন কেন এত নাটক শুরু করেছে? কেন? আহারা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে নিশিতাকে। চারিদিকে লোক লাগিয়ে দিয়েছে নিশিতাকে খোঁজার জন্য। গ্রাম শহর কোথাও বাদ রাখেনি সে, কিন্তু কোথাও নিশিতার কোনো খোঁজ নেই। যদি কেউ হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যদি কেউ নিজে থেকে চলে যায় বা লুকিয়ে থাকে তাহলে তাকে কি হাজার খুঁজলেও এত সহজে খুঁজে পাওয়া যায়? আহারা পাগল হয়ে যাচ্ছে, অস্থির হয়ে উঠছে ধীরে ধীরে। সারা রাত ধরে খুঁজে চলেছে নিশিতাকে। কিছু খায়নি অব্দি। জিসান বার কয়েক খাওয়ার জন্য বলেছে আহারাবকে, কিন্তু আহারাব শুনিনি তার কথা। সারা রাত পর ভোরের দিকে বাড়ি ফিরেছে আহারাব। ফিরতে চায়নি, জিসান জোর করে দিয়ে গেছে। এইভাবে চলতে থাকলে হয়তো অসুস্থ হয়ে যাবে সে। এই সময় জিসানেরও খুব রাগ লাগছে নিশিতার উপর। কেন সে এভাবে ছেড়ে গেল তার বসকে? কি এমন খামতি ছিল তার মধ্যে? 2 বছর আগের শাস্তি এভাবে না দিলেও তো পারতো। অথবা বিয়ে করার ইচ্ছে যদি তার নাই থাকতো তাহলে তখন কেন বিয়েতে রাজি হলো? জিসান আহারাবকে বাড়িতে দিয়ে গেলেও বাড়ির ভেতর ঢোকেনি সে। বাড়ির গাড়ি নিয়ে একা একাই বেরিয়ে পড়েছে নিশিতাকে খুঁজতে। শহরের অলিতে গলিতে, রাস্তার আশেপাশে, গ্রামে চেনা পরিচিত সব জায়গায়, এমনকি ক্লাসমেটদের বাড়িতে যেখানে নিশিতার যাওয়ার কোনো চান্সই নেই সেসব জায়গায় খুঁজে চলেছে নিশিতাকে। কোথায় যেতে পারে মেয়েটা? তাকে এভাবে ফাঁকি দিয়ে চলে গেল। আনমনে গাড়ি চালাচ্ছিল আহারাব। হঠাৎ সামনে একটা ট্রাক চলে এলো। দ্রুত গাড়ি ঘুরিয়ে নিল আহারাব। আকস্মিক ঘটনায় টাল সামলাতে না পেরে গাড়িটা একটা গাছের সাথে ঠেকলো। আহরাবের কপাল দিয়ে ঠেকলো গাড়ির স্টিয়ারিং এর সাথে। গুরুতর কোনো ক্ষতি না হলেও কপালের এক কোণা কেটে গেছে, তার রক্ত ঝরে পড়ছে। আহরাব কপালে হাত দিল, হাতটা আবার চোখের সামনে আনলো। লাল রক্তের অস্তিত্ব পেল হাতের মাঝে। মনে পড়ে গেল নিশিতার সাথে সেই দিনের সেই ঘটনা, যেদিন একটুখানি কপাল কেটে যায় নিশিতা তার কপালে একটা 1 টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল। কোথায় সেই নিশিতা? তা ছিল হাসি হাসলো আহরাব। দিন 2 পর আহারাব বাড়ি ফিরল বিধ্বস্ত অবস্থায়। ড্রয়িং রুমের সোফায় বসেছিল আয়েশা বেগম। ছেলের জন্য অপেক্ষা করছিলেন তিনি। ছেলের এমন বিধ্বস্ত অবস্থা দেখে কেঁদে উঠল তার মন।
কপাল কেটে রক্ত শুকিয়ে আছে, চুলগুলো এলোমেলো, প্যান্টের পায়ের কাছে মাটি শুকিয়ে আছে, গায়ে জড়ানো এখনো সেই বিয়ের পাঞ্জাবিটা এলোমেলো হয়ে আছে। আয়েশা বেগমকে দেখেই আহারাব ছুটে এলো, হাঁটু গেড়ে বসে পড়লো তার পায়ের কাছে। আয়েশা বেগম হাত রাখলেন আহারাবের মাথার উপর, ফুপিয়ে উঠল। সে বলল, ও চলে গেছে মা, আমাকে ছেড়েও চলে গেছে। মাঝে আমি অন্যায় করেছি, সে অন্যায়ের শাস্তি কি আমাকে এখনো দেওয়া হয়নি? শান্ত হ বাবা, ভেঙে পড়লে চলবে না। কিভাবে শান্ত হবো আমি? ও আমাকে ছেড়ে চলে গেছে। ওকে ফিরে আসতে পারো মা, ফিরে আসতে পারো। ওকে ছাড়া আমার নিজের যে বড্ড অসহায় লাগছে, দম বন্ধ লাগছে, আমার পাগল হয়ে যাচ্ছে আমি, বুকে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। ওকে আমার কাছে ফিরিয়ে এনে দাও মা, নাহলে আমি যে নিশ্চয় যাব, বাঁচতে পারবো না আমি। শান্ত হ বাবা, তবেই নিশিতা ফিরে আসবে। সত্যি আসবে মা? আমার নিশিতে আমার কাছে ফিরে আসবে? হ্যাঁ, আসবে। একটু থামলো আয়েশা বেগম। ছেলের এমন বিধ্বস্ত অবস্থা সহ্য করতে পারছে না, সে মনের মধ্যে কেঁদে উঠছে বারবার। আয়েশা বেগম শান্ত কণ্ঠেই বলল, নিশিতা তো রুমা খালার বাসায় আছে। অবাক হলো আহারাব, উঠে দাঁড়ালো। সে বিদ্ধ অবস্থাতে বেরিয়ে গেল বাড়ি থেকে। কি, কেন? তার মা কিভাবে জানে নিশিতা কোথায় আছে? কোনো প্রশ্ন করার কথাই মাথায় আসেনি তার। এই মুহূর্তে তার মাথায় শুধু একটাই চিন্তা, নিশিতার কাছে যেতে হবে, দ্রুত যেতে হবে। সে কিছুতেই হারাতে পারবে না নিশিতাকে। মূলত আয়েশা বেগমই সরিয়েছিলেন নিশিতাকে। তিনি 2 বছর আগে যে ভুলটা করেছিলেন, এবার আর সেই ভুল করতে চাননি। আগেরবার তার করা একটা ভুলের কারণে মেয়েটাকে কম ভুগতে হয়নি, তাই তিনি আগে নিশ্চিত হতে চেয়েছিলেন আহারাব কি সত্যি ভালোবেসে বিয়ে করতে চাইছে নিশিতাকে, নাকি মোহের বশে এত পাগলামি করছে সে। এর জন্য একটু কয়দিন সময়ও চেয়েছিল, কিন্তু আহারাব তখন সময় দিতে নারাজ ছিল। আর আয়েশা বেগমও ফের আবার নিশিতার জীবন নিয়ে কোনো অনিশ্চয়তার মধ্যে থাকতে চাননি, তাই নিশিতাকে পাঠিয়ে দিয়েছিল দুঃসম্পর্কের এক বোনের বাড়িতে। কিন্তু আহারাবের বিধ্বস্ত অবস্থা দেখে আর চুপ থাকতে পারেনি সে। আর তাছাড়া আহারাবের অবস্থায় সে এখন নিশ্চিত আহারাব ভালোবাসে নিশিতাকে, ভীষণ ভালোবাসে। নিশিতার ভবিষ্যৎ নিয়ে আর কোনো সংশয় রইল না আয়েশা বেগমের মনে। নিশিতা চুপচাপ হাঁটু মুড়ে বসেছিল তার জন্য বরাদ্দকৃত রুমে। নিশিতাকে পেয়ে রুমা বেগম বেশ খুশিই হয়েছেন। এত বড় একটা বাড়িতে একা থাকেন, ছেলেমেয়েরা সব দেশের বাইরে, সেখানে নিশিতা তার সঙ্গী হয়ে এসেছে। হোক না তা ক্ষণিকের। নিশিতার মনের ভিতরে উথাল পাতাল, ভালো লাগছে না কিছুই। হয়তো নিজের রাগ অভিমান চলে এসেছে সে, কিন্তু এভাবে চলে এসে কি ঠিক করেছে? সেও তো সেই আহারাবের মতোই কাজ করলো, তাহলে আহারাব আর তার মধ্যে পার্থক্য কোথায় রইল? সেও তো তাহলে আহারাবের দোষে সমান দোষী। নিশিতার ভাবনার মাঝে রুমা বেগম টোকা মারলেন নিশিতার রুমের দরজাটা খোলাই ছিল। ঠোঁট টেনে জোরপূর্বক একটু হাসলো নিশিতা, বলল, আসুন, ভিতরে আসুন আন্টি। না, ভিতরে আসবো না, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। অবাক হলো নিশিতা, তার সাথে আবার কে দেখা করতে এলো? সে যে এখানে কারোর তা তো জানার কথা নয়। নিশিতা অবাক কণ্ঠেই বলল, কে এসেছে আন্টি? এসে দেখো। বাহুতে দোভাঁজ করে ফেলে রাখা ওড়নাটা মাথায় চাপালো নিশিতা। ধীর পায়ে হেঁটে এলো ড্রয়িং রুমে। সামনে তাকাতেই চমকে উঠল সে। আহারাব বসে আছে। কেমন বিধ্বস্ত লাগছে লোকটাকে। এই 2-3 দিনে কি হাল বানিয়েছে চেহারার। দেখে তো মনে হচ্ছে খাওয়া দাওয়া নেওয়া কোনোটাই ঠিক করে করেনি। নিশিতার অস্থির চিত্ত হু হু করে কেঁদে উঠল। নিশিতাকে দেখে উঠে দাঁড়ালো আহারাব, ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। পাগলের মতো বার কয়েক চুমু খেলো নিশিতার মাথায়। করুণ কণ্ঠে বলল, এমন কেন করলে তুমি আমার সাথে? কেন এইভাবে শাস্তি দিলে আমায়? একটু থামলো আহারাব, ছেড়ে দিল নিশিতাকে, হাত ধরে বলল, ফিরে চলো না ময়না, এখনই কি বিয়ে করবো আমরা? আমি যাব না। পাগলামো করো না ময়না পাখি, অনেক পাগলামো করেছ, অনেক প্রতিশোধ নিয়েছো আমার উপর। আমি যাব না। কেন যাবে না? আমি যতটা অন্যায় করেছি তার থেকে অধিক ফেরত দিয়েছ তুমি আমাকে। আমি 2 বছর আগে তোমার সাথে বিয়ে ভেঙেছিলাম, তুমি আমার সাথে বিয়ে ভেঙে দিয়ে চলে এসেছ। ঠিক আছে, মেনে নিয়েছি আমি। তুমি কখনো আমার পেছনে ঘোরোনি, আমি ঘুরেছি কুকুরের মতো। আর বারবার প্রত্যাখ্যান করেছো তুমি, বারবার ফিরে দিয়েছো আমাকে, বারবার অপমান করেছো আমাকে। সব মেনে নিয়েছি আমি। আমি তোমাকে না দেখে বিয়ে ভেঙে দিয়েছিলাম, আর তুমি আমার সামনে বিয়েতে রাজি হয়ে বিয়ে ঠিক আগে পালিয়ে গিয়েছ। এখনই কি আমাকে তোমার শাস্তি দেওয়া শেষ হয়নি? শেষ হয়নি তোমার প্রতিশোধ নেওয়া? এবার দয়া করে বন্ধ করে প্রত্যাখ্যান খেলা। আমি আর নিতে পারছি না, প্লিজ। নিশিতা একটু থমকালো, চেয়ে রইল আহারাবের মুখ পানে। চোখে তার টলমল করছে পানি। একটু ছুঁয়ে দিলেই হয়তো ঝরে পড়বে। ছেলেরা নাকি কাঁদে না, কিন্তু আহারাব কাঁদছে। এই বয়সে এসেও সে তার শক্তপোক্ত ব্যক্তিত্ব ভেঙে কাঁদছে। নিশিতা আর না করতে পারল না। এরপর না বললে হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। নিশিতার কোমল মন গলে গেল। সত্যিই তো কম হয়নি প্রতিশোধ নেওয়া। আর কত প্রতিশোধ নিবে সে? এতটা নির্দয় হতে পারবে না নিশিতা। আহারাবের হাতের ভাঁজে রাখা হাতটা দিয়ে শক্ত করে ধরল নিশিতার হাতটা। শান্ত কণ্ঠে বলল, চলুন।
হাতের উল্টো পিঠে চোখ মুছল আহারাব। প্রাপ্তির হাসি হেসে ফিরে তাকালো রুমা বেগমের দিকে, বলল, আমার ময়না পাখিকে দেখে রাখার জন্য ধন্যবাদ খালা। রুমা বেগম মুচকি হাসলেন, বললেন, আজ দুজনকে বিদায় দিচ্ছি, তিনজন হয়ে আবার এসো, না হয় কিন্তু আমি আমার ঘরে তুলব না তোমাদের। মৃদু হাসলো আহারাব। নিশিতার দিকে তাকিয়ে বলল, সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, সে দায়িত্ব আমার। তিনজন না, পুরো ফুটবল টিম নিয়ে আসবে আপনার বাড়িতে। লজ্জা পেল নিশিতা। 2-3 দিনের এত কিছুর পর দেখা হলো তাদের। এমন সময়ও এই লোকের মুখে এত অসভ্য মার্কা কথা আসে কিভাবে? এলোমেলো দৃষ্টি ফেলে নিশিতা বলল। আগে বিয়ে হোক তারপর। আহারাব ভ্রু কুচকে তাকালো নিশিতার দিকে, সন্দিহান কণ্ঠে বলল। তুমি কি আমার পালানোর চিন্তা করছো নাকি? নিশিতা তাকালো আহারাবের দিকে, বলল, আপনি যাবেন নাকি এখানেই থেকে যাব আমি? না না, এখনই যাব। খালা যাচ্ছে, দোয়া করবেন কিন্তু। রুমা বেগম হেসে বললেন। নিশিতাকে নিয়ে আহারাব বাড়ি ফিরল না, সোজা গেল কাজী অফিসে। বাড়ির সবাইকে খবর দিয়েছে সেখানে আসার জন্য। আহারাব যে জামা কাপড়ে ছিল সেই জামা কাপড়ে বসলো কাজী অফিসে বিয়ে করতে। নিশিতা বলল। আগে আমরা বাড়িতে যাই, তারপর না হয় যা হবার হবে। আহারাব শান্ত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে, বলল, আবার পালানোর প্ল্যান আছে নাকি? না, আমি এবার আর পালাবো না, বাড়িতে চলুন। কাজ অফিসে যখন এসেছে তখন আগে বিয়ে করব, তারপর বাড়ি যাব। নিশিতার বাবা মাও সায় দিল আহারাবের কথা। একবার তার মেয়ে যে কাণ্ড করেছে, আবার যদি তেমন কিছু করে তাহলে আর মান সম্মান কিছুই অবশিষ্ট থাকবে না। আগের বার আহারাব বিয়ে ভেঙেছিল, তাতেও সম্মান হানি হয়েছে তার। আর এবার নিশিতা বিয়ে ভেঙে পালিয়েছে, তাতেও সম্মানহানি হয়েছে তার। এদের দুজনের প্রতিশোধ খেলায় গ্রামের মানুষের কাছে মুখ দেখানোর দায় হয়ে পড়েছে আকরাম মিয়ার। সবার কথার কাছে হার মেনে অবশেষে এখানে এই অবস্থাতে বিয়ে করতে বাধ্য হলো নিশিতা। পরিবারের সবার উপস্থিতিতেই বিয়ে হলো নিশিতার আহারাবের। তবে বিয়ে শেষে আর নিশিতাকে আশরাফ সাহেবের বাড়িতে যেতে দেয়নি আহারাব, নিজের বাড়িতে নিয়ে এসেছে। প্রথমে সবাই একটু দ্বিমত পোষণ করলেও শেষে মেনে নিয়েছে সবাই। আর আহারাব আর নিশিতার সাথে বাকি সবাই চলে এসেছে এই বাড়িতে। সবাই মিলে একটা ছোটখাটো আয়োজনের চিন্তা ভাবনার কথা ভেবে রেখেছেন আয়েশা বেগম, তাই সবাইকে সাথে করে নিয়ে এসেছে। বাসর ঘরে বসে আছে নিশিতা, মাথায় তার এক হাত টানা লম্বা ঘুমটা, গায়ে তার আহারাবের আনা লাল রঙা সেই বেনারসি শাড়িটা। নিশিতার ফর্সা শরীরে লাল রংটা ফুটে রয়েছে, তার মধ্যে এলিনা আবার একটু সাজিয়ে দিয়েছে আজ। ঠোঁটে টকটকে করছে লাল রঙা লিপস্টিক, চোখে মোটা করে কাজল দিয়ে দিয়েছে, চুলগুলো খোপা করে খোপায় গুজে দিয়েছে দুটো লাল গোলাপ। ঘরটা খুব বেশি সাজানো হয়নি, এইটুকু সময় যতটুকু পারা গেছে ততটুকুই সাজানো হয়েছে। বাইরে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। আহারাবের সাথে টাকা নিয়ে ঝগড়া করছে লিনা ওরা। নিশিতার বুকের মধ্যে ঢিপঢিপ আওয়াজ হচ্ছে। অজানা ভয় সংকোচ ঘিরে ধরেছে নিশিতাকে। কালো সে ছিল একা, আর আজ বিয়ে নামক পবিত্র বন্ধনে আটকে পড়ে জুড়ে গিয়েছে এক পুরুষের সাথে। এতদিন পর পুরুষ আজ থেকে তার একান্তই ব্যক্তিগত পুরুষ। একটু পরই খট করে দরজা খুলে ভিতরে ঢুকলো আহারাব। নিশিতা ঢোক গিলল। আহারাব দরজাটা আটকে দিয়ে নিশিতার কাছে গিয়ে বসলো। নিশিতার হার্টবিট বেড়ে গেছে অসম্ভবভাবে। আহারাব কিছু বলল না, ঘোমটাটাও সরালো না, শুয়ে পড়লো নিশিতার কোলে। চুলের মধ্যে হাত চালাতে চালাতে বলল, চুলগুলো একটু টেনে দাও তো, মাথাটা খুব ধরেছে। কেঁপে উঠল নিশিতা, হাত দুটো গুটিয়ে নিল, হাত দিল না আহারাবের মাথায়। আহারাব নিশিতার হাতটা ধরে নিজের চুলের মধ্যে এনে দিতে দিতে বলল, স্বামীর কথা শুনতে হয় মনে পাখি, আগে না হয় শত্রু ছিলাম, এখন তো আমি তোমার স্বামী। নিশিতা কিছু বলল না, আনমনে তার চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে লাগলো। আহারাব হঠাৎই ঘুরে গেল, মুখ গুজে দিল নিশিতার পেটে, এক হাতে কোমর জড়িয়ে ধরল নিশিতার। কেঁপে উঠল সে। আহারাবের উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে তার পেটের ভাঁজে। নিশিতা সরিয়ে দিতে চাইল আহারাবের মাথাটা, তবে সরল না আহারাব। উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরল নিশিতার কোমরটা, করুণ কণ্ঠে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না ময়না পাখি, আমি জানি আমি অন্যায় করেছি। তোমার যত খুশি শাস্তি দাও আমাকে, তবে আমার কাছে থেকে, ধরে গিয়ে নয়। নিশিতা শুনল আহারাবের কথা, বলল না কিছুই। আলতোভাবে চুল টেনে দিতে লাগলো তার। একটু বাদে আবার উঠে বসলো আহারাব। নিশিতার ঘুমটাটা ধীরে ধীরে টেনে তুলল। আস্তে আস্তে বেরিয়ে এলো নিশিতার লজ্জালু মুখখানা। আজ থেকে নিশিতা তার, আর কেউ তাকে কেড়ে নিতে পারবে না আহারাবের কাছ থেকে। নিশিতা আজ থেকে একান্তই আহারাবের। প্রশান্তির হাসি হাসলো সে, বলল, লজ্জা পেলে তুমি ভীষণ সুন্দর লাগে ময়না পাখি। নিশিতা আরো লজ্জা পেল, এলোমেলো দৃষ্টি ফেলে এদিক ওদিক তাকালো। আহারাব হাসলো, বলল, শাড়ি পাল্টে জামা পরে এসো। কিন্তু আমি তো কোনো জামা কাপড় আনিনি, আপনি তো আমাকে কাজে অফিস থেকে সরাসরি এখানে নিয়ে এসেছেন। আহারাব হাত উঠিয়ে ওয়ার্ড্রপ দেখালো, বলল, ওখানে তোমার সব জামা কাপড় রাখা আছে। আমি এই 2 দিনে তোমার সব জামা কাপড় ও বাড়ি থেকে এখানে আনিয়ে রেখেছে, আর নতুন কিছু কিনেও রেখেছে। তোমার যেটা ইচ্ছে পরে এসো।
নিশিতা উঠে দাঁড়ালো, ওয়ার্ড্রপ থেকে একটা ধূসর রঙা থ্রি পিস বের করে হাতে নিল, একটু ইতস্তত করে বলল। আপনি পাল্টাবেন না? মৃদু হাসলো আহারাব, বলল। আমি রুমে পাল্টে নিচ্ছে, তুমি ওয়াশরুমে পাল্টাও। আর হ্যাঁ, অজু করে বের হবে। নিশিতা ধীর কণ্ঠে বলল। আচ্ছা। একটু বাদে উজু করে মাথায় ওড়না পেঁচিয়ে বেরিয়ে এলো নিশিতা। আহারাব তার দিকে তাকালো একবার, অতঃপর ওয়াশরুমে ঢুকে উজু করে দুটো জায়নামাজ বিছিয়ে নিল পাশাপাশি। নিশিতাকে নামাজে দাঁড়াতে বলে নিজেও দাঁড়িয়ে পড়ল। নামাজ পড়া শেষে আহারাব শুয়ে পড়ল বিছানায়। নিশিতা জায়নামাজ দুটো গুছিয়ে উঠে দাঁড়ালো, বড্ড ইতস্তত করছে সে। সেও কি একই বিছানায় ঘুমাবে? কেমন যেন লাগছে এভাবে হঠাৎ করে একজন পুরুষের সাথে এক বিছানায়, হোক সে তার স্বামী। নিশিতা হাত কচলে কিছু বলবে তার আগে আহারাব এক হাত বাড়িয়ে বলল। কাছে এসো। কেন? এত প্রশ্ন করছো কেন? আসো না। না। দেখো, আমি জুনিয়র ময়না পাখিকে আনার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে চাইছি, তো আমার 18 বছর হওয়া পর্যন্ত। এখন তুমি প্লিজ আমাকে আজই জুনিয়র ময়না পাখিকে আনার ব্যবস্থা করতে বাধ্য করো না। নিশিতা চোখ ছোট ছোট করে আহারাবের দিকে তাকালো। আহারাব এক হাতে নিশিতাকে টেনে বুকের উপর নিয়ে নিল, ট্রাউজারের পকেট হাতড়ে একজোড়া কাপল রিং বের করে আনলো। নিশিতাকে বুকে নিয়ে তার হাতটা ধরলো, সযত্নে আংটি পরিয়ে দিল নিশিতার হাতে। অন্য আংটিটা নিশিতার হাতে দিয়ে নিজের হাত বাড়িয়ে দিল, বলল। পরিয়ে দাও, সাবধান, পারবো না বলবে না। নিশিতা তাকালো আহারাবের হাতের দিকে, নিঃশব্দে তার হাতে পরিয়ে দিল আংটিটা। আহারাব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নিশিতাকে, যেন একটু ছাড়া পেলেই পালিয়ে যাবে সে। নিশিতার দম যেন আটকে আসছে, এত শক্ত করে ধরে কেউ। নিশিতা বিরস কণ্ঠে বলল। ছাড়ুন। হুম, ছাড়বো না। দম আটকে আসছে আমার। আসুক, এখন থেকে এভাবে ঘুমানোর অভ্যাস করো না। চুপ হয়ে গেল দুজনেই। চারিদিকে পিনপতন নীরবতা। হঠাৎ নীরবতা ভেঙে আহারাব ডেকে উঠল। ময়না পাখি, নিশিতা আহারাবের বুকে মাথা রেখে উত্তর দিল। আমাকে কখনো ছেড়ে যাও না। নিশিতা বলল না কিছুই, চুপ করে শুনলো শুধু। আহারাব নিশিতার চুলের ভাঁজে একটা চুমু খেলো, বলল। ঘুমাও এখন। আমার মতো এই 2 দিন তুমিও যে ঘুমাওনি, সে আমার জানা আছে। সকালের আলো ফুটতে শুরু করেছে একটু একটু, এখনো পুরো শহর জেগে ওঠেনি সম্পূর্ণভাবে। বাইরে সকালের শীতল হাওয়া বইছে, পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। আহারাবের ঘুম ভেঙে গেল হঠাৎই। চোখ বন্ধ রেখে পাশে হাত রে খুঁজলো নিশিতাকে। কোথায় নিশিতা? এখানেই তো ছিল। চোখ বন্ধ রেখে ঘুমু ঘুমু কণ্ঠে ডাক দিল। ময়না পাখি, ময়না পাখি। কোনো সারা শব্দ নেই নিশিতার। বুকের ভিতরটা ধক করে উঠলো আহারাবে। চট করে চোখ খুললো সে, দ্রুত উঠে বসলো। নিশিতা কোথায় গেল? আবার তাকে ছেড়ে চলে যায়নি তো? বিছানা ছেড়ে খুঁজতে লাগলো চারিদিকে। ওয়াশরুমের দরজা খোলা, নিচে বাগানে আয়েশা বেগম লিনা, বাড়ির প্রতিটা ঘরে খুঁজে এসেছে নিশিতাকে, কোথাও নেই সে। আহারাব অস্থির হয়ে উঠছে, আবার পাগল পাগল লাগছে তার। কাল রাতে তার পাশেই তো ঘুমিয়েছিল মেয়েটা, এত সকাল সকাল উঠে গেল কোথায়? আহারাবের চিন্তার মধ্যে হঠাৎ দৌড়ে এলো রিনা, হাঁপাতে হাঁপাতে বলল। নিশিতাপু ছাদে। আহারাব দৌড়ে উঠলো ছাদে। নিশিতা পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। আহারাব দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো নিশিতাকে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠলো নিশিতা, ভয়ও পেল কিছুটা। এত সকালে তো কারো ঘুম ভাঙার কথা নয়, তাহলে কে এলো? আহারাব জোরে জোরে দম ফেলছে। নিশিতা বুঝলো আহারাব এসেছে। নিশিতা নিজেকে স্বাভাবিক করে বলল। ভয় পাইয়ে দিয়েছিলেন আমাকে একদম। এভাবে কেউ করে? আর একটু হলেই তো অক্কা পেতাম। চুপ, একদম বাজে কথা বলবে না। একটু থামলো আহারাব, অতঃপর বলল। আমাকে না বলে এসছো কেন? আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি। তাই বলে না বলে চলে আসবে? ঘুম থেকে উঠে তোমাকে না দেখে আমার কি অবস্থা হয়েছিল জানো তুমি? নিশিতা পিছন ঘুরে দাঁড়ালো, বলল। কি ভেবেছিলেন আবার পালিয়ে গিয়েছি আমি? ভয় নেই, আর পালাবো না আমি। আহারাব শক্ত করে আঁকড়ে ধরলো নিশিতাকে, বলল। কোথাও যেতে দেবো না তোমাকে আমি, তুমি আমার কাছেই থাকবে, আমার পাশে। ড্রয়িং রুমে বসে আছে নিশিতা। পাড়া প্রতিবেশীরা এসে দেখে যাচ্ছে নিশিতাকে। এভাবে হুট করে বিয়েটা হয়ে যাওয়ায় কাউকে ঠিকভাবে খবর দেওয়া হয়নি। হঠাৎ করে এক প্রতিবেশী মহিলা আয়েশা বেগমকে বললেন। কি সুন্দর সোনার টুকরা ছেলে আপনার, তার জন্য এমন একটা গাইয়া মেয়ে বিয়ে দিয়ে নিয়ে এলেন। ছেলে বিয়ে করাবেন আমাদের বলতেই পারতেন, আমরা আরও ভালো মেয়ে এনে দিতাম। তার জন্য এমন একটা আনকালচার গ্রামের মেয়ে নিয়ে আসবেন। শহরের হালচাল বুঝে মেয়ে, শহরের এই পরিবেশে কিভাবে সংসার করে খাবে বলি কি ভাবি। শহর আর গ্রাম কিন্তু একদম আলাদা। শুধু সুন্দরী হলেই কি হবে, সংসারও করেও তো খেতে হবে। আহারাব তখনই নেমে আসছিল উপর থেকে। মহিলার কথা শুনে থমকে দাঁড়ালো সে, বলল। আহারে আন্টি, আঙ্কেলের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনাদের যখন বিয়ে হয়েছিল শুনেছি তখন আপনিও নাকি গ্রামে থাকতেন। এত বছর নিশ্চয়ই আপনি সংসার করে খেতে পারেননি। ইস, আঙ্কেলকে কি কষ্টটা এনে পেতে হয়েছে এতদিন। আর হ্যাঁ আন্টি, নিশিতের বাড়ি গ্রামে হতে পারে,
তবেও 2 বছর ধরে ঢাকাতেই থাকে। তার চেয়ে বড় কথা, গ্রামের মেয়ে মানেই গাইয়া, আনকালচার এমন নয়। তারা শুধু আপনাদের শহরে মেয়েদের মতো ছোট ছোট পোশাক পরে আর উশৃঙ্খলভাবে ঘুরতে জানে না। লজ্জায় অপমানে মহিলার মুখটা চুপসে গেল। আহরাব এগিয়ে গেল নিশিতার কাছে, সবার মধ্যে থেকে হাত ধরে টেনে নিজের রুমে গেল। নিশিতা লজ্জা পেল ভীষণ, চোরা চোখে এদিক ওদিক তাকালো। সবার মধ্যে থেকে এভাবে হাত ধরে টেনে নিয়ে আসার মানে কি? সবাই কি ভেবেছে এই লোকের না হয় লজ্জা শরমের বালাই নেই, কিন্তু নিশিতার তো রয়েছে। রুমে এনে হাতটা ছেড়ে দিল। আহরাব দাঁতে দাঁত চেপে বলল, আমার ভালো কথারও তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ উত্তর দিতে পারো, আর মানুষ যে অপমান করে তাদের কোনো উত্তর দিতে পারো না। মৃদু হাসলো নিশিতা, বলল, আমার হয়ে মানুষের উত্তর দেওয়ার জন্য তো আপনি আছেন। আহরাব আর চোখে তাকালো নিশিতার দিকে।